জানেন কি যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসীরা কঠিন বাস্তবতার ফেরে পড়েছেন। এজন্য তাদেরকে ফেরত পাঠানোর ঢলও দেখা যাচ্ছে। দর্শক, আবারও আমন্ত্রণ নেটিজেন ভার্সেস সিটিজেন অনুষ্ঠানের সঙ্গে আছে আব্দুল্লাহ হীরা। অনুষ্ঠানটি নিবেদন করছে রেডি ডিটারজেন্ট পাউডার। স্বপ্নের দেশ আমেরিকা, উন্নত জীবনের আশায় হাজারো ভারতীয় পাড়ি জমিয়েছে যুক্তরাষ্ট্রে, কিন্তু অনেকেই এখন বাস্তবতার কঠিন আঘাতে ভেঙে পড়ছে। 2023 সাল থেকেই যুক্তরাষ্ট্র থেকে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর বিষয়টি সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। হাজার হাজার ভারতীয় যারা যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের আশায় অবৈধভাবে প্রবেশ করেছিল, তারা এখন নির্বাসনের মুখোমুখি। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর অভিবাসন নীতিতে কঠোরতা আরও বৃদ্ধি পেয়েছে, যার ফলে ভারতীয় অভিবাসীদের ওপর এর ব্যাপক প্রভাব পড়েছে। এই প্রক্রিয়ায় 18,000-এরও বেশি ভারতীয়কে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগ ভারতীয় অবৈধ অভিবাসীদের চিহ্নিত করেছে এবং তাদের প্রত্যর্পণের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। এটি মূলত যুক্তরাষ্ট্র সরকারের অভিবাসন আইনের কার্যকারিতার অংশ হিসেবে দেখা হচ্ছে, যেখানে অবৈধভাবে বসবাসরত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সুযোগ, উচ্চ বেতনের চাকরি এবং উন্নত জীবনযাত্রার আকর্ষণে ভারতীয়রা দীর্ঘদিন ধরে অভিবাসনের চেষ্টা করে আসছে। পাঞ্জাব ও গুজরাটের মতো রাজ্যগুলিতে বিদেশে বসবাসের উচ্চ প্রবণতা রয়েছে, যেখানে অনেক পরিবার তাদের সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠানোর জন্য দালালের সাহায্য নিয়ে থাকে। অভিবাসী ফেরত পাঠানোয় ভারতের অর্থনীতিতে প্রভাব। ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর ঘটনা শুধু অভিবাসন নীতির বিষয় নয়, এটি অর্থনীতি ও সমাজেও ব্যাপক প্রভাব ফেলছে। ভারতে ফিরে আসা অভিবাসীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পুনর্বাসন এবং ঋণ পরিশোধ। প্রত্যর্পিত অভিবাসীরা আর্থিক ও সামাজিকভাবে ব্যাপক চাপে পড়েছে। অনেকেই যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা খরচ করেছে, যা এখন তাদের ঋণের বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসা অভিবাসীদের জন্য দেশে নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করাও কঠিন হয়ে উঠেছে। ভারত সরকার এই পরিস্থিতির প্রতি সতর্ক রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে। দিল্লির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে অবৈধ অভিবাসন রোধে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং যারা বৈধ নথি ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। ভারত সরকারের এই অবস্থানকে কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে, কারণ এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি কেবল অভিবাসন নীতির অংশ নয়, বরং এটি অর্থনৈতিক ও সামাজিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক অভিবাসী যুক্তরাষ্ট্রে উচ্চ আয়ের আশায় গিয়েছিল, কিন্তু বৈধ নথি না থাকায় তারা সেখানে স্থায়ী হতে পারেনি। তাছাড়া কাজের সুযোগ সীমিত হওয়ায় অনেক ভারতীয় দালালের প্রতারণার শিকার হয়েছে। এই পরিস্থিতি শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, ভারতের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে, কারণ একদিকে ভারতীয় অভিবাসীদের জন্য বৈধ অভিবাসনের পথ সংকুচিত হচ্ছে, অন্যদিকে দেশে ফিরে আসা অভিবাসীদের পুনর্বাসনের চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। ভারত সরকার কী ব্যবস্থা নিচ্ছে? ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে ভবিষ্যতে অবৈধ অভিবাসনের সংখ্যা কমানো যায় এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো হয়। সরকার অবৈধ অভিবাসন দমন করতে কড়াকড়ি আরোপ করেছে এবং যারা প্রতারণার শিকার হয়ে বিদেশে পাড়ি জমিয়েছে তাদের সহায়তা করার উদ্যোগ নিচ্ছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় অভিবাসীরা বছরে কয়েক বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়ে থাকে, যা ভারতের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে অবৈধ অভিবাসীদের প্রত্যর্পণ এই প্রবাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভারত সরকার চায় যে ভারতীয় নাগরিকরা যেন বৈধ উপায়ে বিদেশে কর্মসংস্থান পায় এবং অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখে। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে পুলিশি টহল। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট বিভাগের মতে 2023 সালের মধ্যে 18,000-এরও বেশি ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে এবং এর সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষ করে মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা অভিবাসীদের জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন সবসময় কঠোর ছিল, তবে সাম্প্রতিক সময়ে এর প্রয়োগে
আরও কঠোরতা আনা হয়েছে। বিশেষ করে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রবণতা বেড়ে যাওয়ায় প্রশাসন এই বিষয়ে শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করেছে। ভারতীয় অভিবাসীদের মধ্যে পাঞ্জাব ও গুজরাটের মানুষদের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, কারণ এই দুই রাজ্যের মানুষের মধ্যে বিদেশে বসবাসের প্রবণতা দীর্ঘদিন ধরেই বিদ্যমান। ভবিষ্যতে অভিবাসন নীতি কোন দিকে যেতে পারে? বিশেষজ্ঞরা মনে করছেন যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি আরও কঠোর হতে পারে এবং অবৈধ অভিবাসনের সুযোগ প্রায় শূন্যের কোঠায় নেমে আসতে পারে। ফলে যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য এখন সতর্ক হওয়া জরুরি। ভারত সরকারকেও দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ বিদেশে অবৈধভাবে যাওয়ার পরিবর্তে নিজ দেশেই ভালো কর্মসংস্থান পেতে পারে। ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোর বিষয়টি শুধু অভিবাসন নীতির একটি অংশ নয়, এটি অর্থনৈতিক, সামাজিক এবং কূটনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই সমস্যা সমাধানের জন্য উভয় দেশের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন, যাতে অভিবাসন একটি নিরাপদ ও সুশৃঙ্খল প্রক্রিয়ায় পরিণত হয়। ভারত কি পারবে মোকাবেলা করতে? যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির কারণে হাজার হাজার ভারতীয়কে ফিরে আসতে হচ্ছে। একদিকে যুক্তরাষ্ট্র চায় তার অভিবাসন ব্যবস্থা শক্তিশালী করতে, অন্যদিকে ভারত সরকার তার নাগরিকদের সুরক্ষা ও পুনর্বাসনের উপায় খুঁজছে। তাহলে প্রশ্ন থেকে যায়, আমেরিকান স্বপ্ন কি সত্যিই সবার জন্য, নাকি এটি শুধুই এক মরীচিকা? ভারতীয় অভিবাসীদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো একটি বহুমাত্রিক ইস্যু, যার পেছনে অভিবাসন নীতি, অর্থনৈতিক বাস্তবতা এবং কূটনৈতিক সম্পর্ক জড়িত। একদিকে যুক্তরাষ্ট্র চায় তার অভিবাসন ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে, অন্যদিকে ভারত সরকার চায় বৈধ উপায়ে অভিবাসনের সুযোগ বৃদ্ধি করতে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য উভয় দেশের মধ্যে আরও কার্যকর আলোচনা হওয়া দরকার। ভারত সরকারের উচিত দেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, যাতে মানুষ বিদেশে অবৈধভাবে যাওয়ার চেষ্টা না করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের উচিত মানবিক দৃষ্টিকোণ থেকে অভিবাসন নীতি পর্যালোচনা করা, যাতে অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করা হয়। সামগ্রিকভাবে অবৈধ অভিবাসনের ইস্যু সমাধানের জন্য উভয় দেশের যৌথ প্রচেষ্টা প্রয়োজন, যাতে মানুষ বৈধ উপায়ে বিদেশে কাজের সুযোগ পায় এবং একই সঙ্গে মানবাধিকার রক্ষা করা হয়। দর্শক, এই নিয়ে আলোচনা করতে আজকে আমাদের এই পর্বে যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ। তিনি নেটিজেন হিসেবে আমাদের সঙ্গে থাকবেন এবং সিটিজেন হিসেবে দিল্লি থেকে যুক্ত আছেন রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপের প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ বিশ্লেষক ডক্টর অয়নজিৎ সেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা একটু দিল্লি থেকে অয়ন দা আপনার কাছে প্রথমে যেতে চাই। আপনি সিটিজেন হিসেবে যদি বলতেন যে আমাদের আজকের বিষয়টা আপনাদের মানে পুরো ভারতে আপনারা যারা এইসব বিষয় দেখেন তাদের কেমনভাবে নজরে এসছে, বা তারা এই বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা দেন, বা আপনাদের অস্বস্তির জায়গা কি কি? দেখুন, শুরুতে আমি একটা কথা বলবো, এই বিষয়টি এক নম্বর নতুন কিছু নয়। এটি দশক দশক ধরে এরকম মাঝে মাঝে হয়। বিভিন্ন দেশ থেকে ভারতীয়রা আসে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যে জিনিসটা করা হয়েছে সেই হিসেবে যদি দেখতে যাই, তাহলে এটা একটা নর্মাল প্রসিজিয়ার, যেরকম করে যারা ভারত থেকে গেছে, ইলিগালি গেছে এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। তো সেটা আমার মনে হয় না কোনো বড় জিনিস হিসেবে দেখা উচিত। কারণ ভারত সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্র সরকার, দুই সরকারের মধ্যেই অত্যন্ত মানে ক্লোজ ঘনিষ্ঠতা আছে এবং ভালোভাবেই আমার মনে হয় পুরো ভালোভাবেই জিনিসটাকে মানে নির্বাহ করা হয়েছে এবং কোনো জায়গায় কোনো অসুবিধার কারণ আমার মনে হয় না দেখা যায় এটার মধ্যে। এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস বলতে চাই যে আপনি যদি এটার কোনো ইকোনমিক ফল আউটের কথা বলেন, এটার মধ্যে কোনো ইকোনমিক ফল আউট নেই। কারণ ভারত একটা বিশাল রাষ্ট্র, চাকরি এখানে অবাধও আছে, কোনো অসুবিধা নেই, প্রচুর চাকরি আছে। সুতরাং এটা আমার মনে হয় না কোনো ইকোনমিক ফল আউটের কোনোভাবেও কোনো আশঙ্কাও এটার মধ্যে একেবারেই নেই। সুতরাং এই পার্টটায় আমি একটাই কথা বলবো যে উল্টো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যা সম্পর্ক এখন মানে গত 10-15 বছর ধরে যেভাবে চলে আসছে, এবং ট্রাম্প সরকার আসার পরে আপনি যা জানেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটি পার্সোনাল ঘনিষ্ঠতাও আছে। এবং এই মুহূর্তে
আমাদের প্রধানমন্ত্রী এখন মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন এবং ওখানে দ্বিপাক্ষিক আলোচনাও হচ্ছে নানা বিষয় নিয়ে। সুতরাং সেটা এটি সম্পর্ক অবশ্যই একটা বহুমাত্রিক সম্পর্ক ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সবসময় দেখেছি। অরঞ্জিত সেন, আপনি যদি আমরা একটু প্রক্রিয়াটা যদি জানতে চাই, আমাদের বাংলাদেশে বা ভারতের এই প্রক্রিয়াগত দিকগুলো কি প্রায় কাছাকাছি, মানে ওখানে বিদেশে মানে বৈধ অবৈধ পথে বিদেশে যাওয়ার প্রবণতা বা আপনাদের পরিসংখ্যান কি বলে? দেখুন, প্রবণতার দিক থেকে এটা মানে আজকের কথা নয়, এটা আমাদের সাউথ এশিয়ার পুরো যদি দক্ষিণ এশিয়ার পার্টটা দেখি, এখান থেকে শুধু ভারত থেকে নয়, ভারতের পার্শ্ববর্তী যা যা দেশ আছে প্রত্যেক আপনাদের দেশ মিলিয়েও, মানে পাকিস্তান বলুন, যে কোনো মানে প্রত্যেকটা দেশের থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রের লোক যায়। মার্কিন যুক্তরাষ্ট্র বলে কিছু নয়, পৃথিবীর মানে নানা জায়গায়, ইনক্লুডিং ইউরোপ, অস্ট্রেলিয়া, নানা জায়গায়। তো সেটা তাদের কাজের সূত্রে যাওয়াটাই মেনলি হয়। কিন্তু এই মুহূর্তে যে জিনিসটা আপনি হাইলাইট করছেন যে এদেরকে ফেরত পাঠানো হচ্ছে যারা অবৈধভাবে ঢুকেছে, তো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব আইন, নিজস্ব নীতি, এবং সেই নীতি হিসেবে তারা যেটা করার সেটা তারা করেছে। এবং আমার মনে হয় ভারত এটাতে মানে আমাদের মানে কোনোভাবেও অ্যালার্মড হওয়ার কোনো বিষয় নয়। এটা আমি কখনো কোনো একটা অ্যালার্মিং সিগন্যাল হিসেবে বা ওরকম ভাবে আমি কখনো এই জিনিসটা অরঞ্জিত সেন, একটু আমি থামাবো, আমি একটু নেটিজেন হিসেবে যিনি যুক্ত আছেন, সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ, আপনি তো অবশ্যই শুনছিলেন ডক্টর অরঞ্জিত দা যা বলছিলেন। নেটিজেন হিসেবে আপনি কি বলবেন, মানে এই বিষয়গুলো কি মানে শুধু এই ধরনের কিছু যে মানে যেটি বলছিলেন যে একটা বিশেষ সময়ে একটা বিশেষ কারণে সাউথ এশিয়ান জোনের এই ধরনের নিউজ সামনে আনা হয়, কিন্তু এর বাইরেও তো আমাদের অর্থনীতি, দারিদ্রতা বা অনেক ইস্যু আছে যেখানে অবৈধ পথে আমরা অনেককে মানে এইসব দেশে যাওয়া দেখি, পাশাপাশি তাদের সেই সব দেশ থেকে আবার ফেরত পাঠানোর উদ্যোগকে আমরা ভয় ভয় পাই। আপনি কি বলবেন? এখানে অনেকগুলো অ্যাঙ্গেল আছে, কিন্তু কথাটা হলো যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে উনি যেগুলো প্রমিস করে এসেছিলেন ইলেকশনের সময়, তার মধ্যে একটা বড় জিনিস ছিল অভিবাসনের বিষয়ে, যে তিনি যারা বেআইনি অভিবাসী তাদেরকে বের করে দেবেন। এটা তার একটা বড় প্রমিস ছিল এবং সেটা রাখার চেষ্টা করছেন তিনি, এটা আগেও তিনি করেছেন। কিন্তু একটা জিনিস আগে বুঝতে হবে, সেটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পৃথিবীর সবচেয়ে বড় মেধা আর একটা ডেস্টিনেশন, সেটা তো আমরা জানি। তো সেই মেধাগুলো কোথা থেকে আসে? মার্কিন যুক্তরাষ্ট্র এই অভিবাসীদের উপর নির্ভর করেই কিন্তু তার মেধার ইয়েটাকে এগিয়ে রাখে। নতুন নতুন মেধা সবসময় যুক্ত হচ্ছে। যদি সেটা না হতো তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র এখন যেখানে আছে সেখানে থাকতে পারতো না। এটা একটা। আরেকটি হলো যে যারা বেআইনি ভাবে যায় বা বেআইনি ভাবে ওখানে অভিবাসন গ্রহণ করার চেষ্টা করে, তাদের মধ্যে একটা গ্রুপ আছে যারা সবচেয়ে কি বলা যায় কঠিন কাজগুলো করে, ম্যানুয়াল লেবার, যেগুলো ওখানকার লোকজন করতে চায় না, সেগুলো তারা করে। এর ফলে কিন্তু একটা ডিমান্ডও তাদের আছে, সেই কারণেই তো ডিমান্ড আছে বলেই তো মানুষ যায়। তো সুতরাং এইটা দীর্ঘস্থায়ী হবে এরকম মনে করার কোনো কারণ নাই। এটা আরো যাতে আগের সরকারগুলো কি করেছে সেটা দেখতে হবে। যে বাইডেনের সময় কিন্তু এই কঠোর নীতি থেকে সরে আসার চেষ্টা করা হয়েছিল, তো সেগুলো আবারও হবে। এটা কখন কে সরকারে আসেন তার উপর নির্ভর করে। এমনি রিপাবলিকানরা ইমিগ্রেশনের ব্যাপারে বেশি সেন্সিটিভ, আর তার উপরে আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই ব্যাপারে অতি সংবেদনশীল। তো সেই জন্য এগুলো ঘটছে। কিন্তু যেটা অয়নজিৎ দাদা বললেন, তো সেখানে আমি মনে করি যে অতিরিক্ত অ্যালার্মিস্ট কিছু বলার এখানে প্রয়োজন নেই, অ্যালার্মিস্ট হওয়ার প্রয়োজন নেই। কিন্তু সত্যি সত্যি তো এটা শুরু হয়েছে এবং কোনো কোনো জায়গায় দেখাচ্ছে যে এটা হয়তো সত্যি না আমি জানি না, কিন্তু কোনো কোনো মিডিয়া বলছে যে তাদেরকে হাত পা বেঁধে প্লেনের মধ্যে, কার্গো প্লেনে করে উঠিয়ে পাঠিয়ে দিয়েছে। দিস ইজ ভেরি ইনহিউম্যান। এগুলো যদি করে তাহলে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে সবাই মিলে। এখানে যদিও ভারতীয়দের সংখ্যা অনেক বেশি, কিন্তু বাংলাদেশিও আছে, পাকিস্তানও আছে, যেটা আপনারা বলছিলেন। তো আমাদের সবারকেই এই ব্যাপারে সচেতন হতে হবে এবং যাতে বেআইনি অভিবাসন না করে মানুষ, সেটা খেয়াল রাখতে হবে। দুইভাবে বেআইনি অধিবেশন ঘটে। একটা হচ্ছে যে যারা কোনো আইনি প্রক্রিয়ায় গেল, কিন্তু আপনি যেটি সামনে আনতে চেয়েছেন যে বেআইনি প্রবেশ, যেটা
সেটা তো ওই মানে ওই সিটি বা ওই দেশের জন্যই তো একটা প্রয়োজনে সুযোগ তৈরি হয়। মানে এই যে বিভিন্ন ধরনের কাজ, লো প্রোফাইল ওয়ার্ক, সেই কাজগুলো করার জন্যও তো এক ধরনের এমন সুযোগ তৈরি হয় যে বিভিন্ন দেশের, যেই সব দেশে বিশেষ করে আমাদের অঞ্চলগুলো বা আফ্রিকা থেকে অনেক বেআইনি বা অবৈধ পথে যায় এবং তাদের কাজের মানে একটা সুযোগ তৈরি হয়। এবং আপনার কাছে আরেকটি বিষয় রাখতে চাই যে আমেরিকাতে একটা সবসময় আমরা দেখে এসেছি যে আমেরিকা একবার ঢুকতে পারলে আর বের হতে হয় না, সেটাও তো এটার সাথে একটা পজিটিভ একটা যাওয়ার প্রবণতা তৈরি করে। তা না, অনেক নিয়মিত অনেককে বের করে দেওয়া হয়, তাদের ইয়ে হয়, তাদের অ্যাপ্লিকেশনটা গ্রহণ করা হয়, তারপরে সেটা বিচার বিবেচনা করে অনেককেই বের করে দেওয়া হয়। সেটা নিয়ে অত আলোচনা হয় না, কিন্তু এখানে করা হচ্ছে কি জোর করে বের করে দেওয়া হচ্ছে, আইনি প্রক্রিয়া যাচ্ছে না, সেই জন্য এটা নিয়ে কথাবার্তা হচ্ছে। আমার ধারণা যে এটা বেশি দিন চলবে না, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের দরকার আছে, কিন্তু তারা তারা অভিবাসনটা আরো রেগুলারাইজ করতে পারে কিনা আমাদের দিক থেকেও, মানে যেখান থেকে অভিবাসীরা যায় তাদেরও এদিকে একটা খেয়াল দেওয়ার দরকার আছে যে লোকজন যাতে বেআইনি ভাবে না যায়। তো বেআইনি ভাবে একটা হলো যে আগে প্রথমে আইনি ভাবে যায় কিন্তু ওভারস্টে করে, তারা আর তাদের যে ভিসার যে রেগুলেশন ছিল, ভিসার যে শর্ত ছিল সেগুলো বাইরে যেয়ে সেখানে থেকে যায়। একটু সিটিজেন হিসেবে আমরা একটু থামাতে চাই মুন্সি ফয়েজ, একটু ডক্টর অয়নজিৎ যিনি দিল্লি থেকে যুক্ত হয়েছেন। অয়নদা, এই শুনছিলেন মুন্সি ফয়েজ আহমেদ যেটি বলছিলেন, আপনার কাছে একটু জানতে চাই এই সব উদ্ভূত পরিস্থিতি ধরুন আমরা বাংলাদেশ সরকারকেও তো ফেস করতে দেখি, ভারত আসলে কিভাবে ফেস করে? ভারতের সরকার ধরেন আপনার কথা মেনেই নিলাম, অল্প কিছু পার্সেন্টেজ তো থেকে যায় যে ধরেন এই যে গণমাধ্যমে প্রকাশ সেটি হয়তো রিয়েলিটির জায়গা থেকে অনেক দূরে, কিন্তু যতটুকুই আপনার যৌক্তিক জায়গা আছে যে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে, এই ঘটনা আসলে সামনে আসলে ভারতীয় সরকার কিভাবে ফেস করে? এটার আমি উত্তর দিচ্ছি। তার আগে আমি দুটো জিনিস বলবো। এক নম্বর হচ্ছে যে যেটা ফয়াজ ভাইও বলেছিলেন কিছুক্ষণ আগে যে আহ, যে ধরুন এই মুহূর্তে আমেরিকার অর্থনীতিতে যারা ভারতীয়রা ওখানে গিয়ে সেটেল করেছেন এবং তারা যেভাবে কন্ট্রিবিউট করছেন ইউএস ইকোনমিতে, এবং মেজর কোম্পানিজের সিইও বলুন, এমডি বলুন, অনেক জায়গায় বড় বড় ট্রাম্প কোম্পানি, প্রশাসনের অনেক ঊর্ধ্বতন কর্তাকেও আমরা ভারতীয় বংশোদ্ভূত দেখছি। হ্যাঁ, এবং সেই জন্য বলছি তো, পুরোপুরি সেই হিসেবে দেখতে গেলে এটা খালি ভারতীয় বলে না, নানা ভালো ভালো জায়গায় ভালো ভালো বিজনেসের একটা পজিশনে ভারতীয়রা আছেন, বাংলাদেশিরা আছেন, অভিবাসীদের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন তারা। হ্যাঁ, এবং সেভাবেই আছেন। এবং কিন্তু আমি একটা জিনিস বলবো যে ফয়াজ ভাই যেটা তারপরে বললেন যে ওই যারা যেভাবে আনা হয়েছে, এখন আমি একটাই কথা বলবো যে সেটা অ্যাজ পার ইউএস লস করা হয়েছে, নাম্বার ওয়ান। এবং দু নম্বর, এটাকে আমি যেটা প্রথমেও বললাম যে এটাকে কিছু আমি নাম নিতে এখন নামটা নিতে পারবো না, কিন্তু কিছু ফোর্সেস আছে, কিছু আননেমড ফোর্সেস আছে যারা ভারত এবং শুধু ভারত নয়, পুরো দক্ষিণ এশিয়ার এগেনস্টে যখন যখন জিনিসটাকে, কোনো ছোট জিনিসটাকে বড় করা যায় এবং এটাকে বড় করে খারাপ লাইটে দেখানো যায়, এইটার কিন্তু পুরোপুরি খুব সুন্দর করে এরা চালান। এটাকে আমরা কমিউনিকেশন, কূটনীতির মাধ্যম দিয়ে, এগুলো নতুন ভাবে শুরু হয়েছে বিশেষ করে সোশ্যাল মিডিয়া আসার পরে। মানে এটা তাদের লাভটা কি হয় একটু যদি বলতেন, মানে তারা এটা করার মধ্যে দিয়ে তাদের আলটিমেট মানে মোটিভটা কি? দেখুন, এটা বেসিক্যালি যে কোনো একটা কোনো সাধারণ ভর্তি আমি যদি হাইলাইট করে দিই, তাহলে যে জিনিসটা হবে সেই জিনিসটা হচ্ছে যে আমি যদি জিনিসটা হাইলাইট করে দিই তখন, তাহলে অটোমেটিক্যালি আমরা জেনে বুঝে। ডক্টর রয়নজিৎ সেন, যেটি একটু জানতে চাই, যেটি প্রশ্নে রেখেছিলাম যে এই ধরনের মানে যখন সামনে আসে, যখন গণমাধ্যমে আসে, যখন মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে, তখন ভারতীয় সরকার এটাকে কিভাবে ফেস করে, কতটা আমলে নেয়, সেই প্রসঙ্গে যদি স্পেসিফিক বলতেন, আমাদের সময়টাও কম। হ্যাঁ, আমি শুধু এটুকু বলবো, দেখুন এটা সরকার যেভাবে কাজ করে সেটা সরকারের নীতিতে সরকার কাজ করে। আর এটাকে আমি যেরকম আগেও বললাম যে এটা জেনে বুঝে কিছু অর্গানাইজেশন আছে বিদেশে যারা এটা জেনে বুঝে, আমি এটা বিদেশ বলতে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে হচ্ছে, আমি নামটা বলবো না জায়গাটা, কিন্তু কিছু জায়গা থেকে এই জিনিসগুলো করা হয় যাতে কোনো না কোনো ভাবে, শুধু ভারত নয়, যেই দেশ থেকেই এটা, যেই দেশের লোকেই সংশ্লিষ্ট অঞ্চলগুলো যাতে এই নিয়ে একটা
একটা সমস্যার ইনহিউম্যান মধ্যে থাকেন, একটা ইনহিউম্যান কাইন্ড অফ পিকচার একটা করার চেষ্টা করা অস্বস্তি হয়, যেটা বলে আর কি। অস্বস্তি যেটা বলে, সেই ইনহিউম্যান একটা মানে দেখিয়ে যে তখন সেই দেশের লোকই ভাববে, আহা কিভাবে আমাদের দেশের লোককে পাঠালো। এগুলো ওকে, কিন্তু শুধু এগুলো জেনে বুঝে পুরোপুরি একটা কমিউনিকেশন কনস্পিরেসি, এবং ওকে, এই ধরনের কমিউনিকেশন কনস্পিরেসি মানে সাউথ মানে শুধু ভারতের এগেনস্টে নয়, দক্ষিণ এশিয়ার পুরো দক্ষিণ এশিয়ার বাকি দেশগুলোর এগেনস্টেও খেপে খেপে করা হয় সময় ওকে। বুঝে। আমরা একটু থামাতে, আর কিছু বলতে চান? আমি একটু থামাতে চেয়েছি, মানে অয়নজিৎ সেন, আপনার কাছে আর কোনো কিছু বলার আছে? না না, আপনি বলুন। ওকে, আমি মুন্সি ফয়েজ আহমেদ আপনাকে দিয়ে শেষ করতে চাই, যেটি অয়নজিৎ সেন বলছিলেন যে কিছু চক্রই গড়ে উঠেছে যারা এই সময়ে সময়ে এই সব কাজ করেন, কিন্তু বাস্তবতায় আসলে গেলে যেটি আপনি বলছেন সেটা তো মেনে নিয়েই আমরা যদি বলি, এটা তো সত্যি যে ভারতীয়দের সংখ্যা ওখানে বেশি। অন্যান্য দেশ, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল বা আফ্রিকার অনেক দেশের এরকম অভিবাসী রয়েছে আমেরিকাতে। তো কিছু একটা হলে তো বোধহয় ভারতীয়দের সংখ্যা বেশি থাকার কারণে ভারতীয়দের সমালোচনা শুনতে হয় বা ভারতীয়দের নিউজটা আগে আসে, এরকম কিছু নাকি অয়নদার সঙ্গে মত মিলাবেন? আমি দুটো কথা এখানে বলতে চাই। এক নম্বর হলো যে ভারত, আপনার প্রশ্নের ইয়ে থেকে বড় দাগে যে প্রশ্নটা করেছে, ভারত সরকার, আমরা সবাই জানি যে বর্তমানে প্রধানমন্ত্রী মোদী মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন, এবং কখন এক্সাক্ট টাইমটা আমি বলতে পারি না, যে ওনার সাথে ডোনাল্ড ট্রাম্পের মিটিং হবে, তারপর ওনারা একসাথে লাঞ্চ করবেন ইত্যাদি যা আছে। তো সেখানে আমরা বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন কি বলে যে মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে এই তাদের আলোচনার মধ্যে সবচেয়ে যেগুলো গুরুত্ব বেশি পাবে তার মধ্যে এই অভিবাসনের বিষয়টি একটি। সুতরাং সরকার যে এটা নিয়ে কাজ করছেন আমরা তাই বুঝতে পারছি। দ্বিতীয় যেটা আমি বলতে চাই যে হ্যাঁ, হয়তো বা কিছু লোক আছে যারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ইল মোটিভেটেড হয়ে এইগুলো দেখায়, যাতে আমাদের এই দেশগুলোর, ভারত, বাংলাদেশ, আমাদের প্রতি তারা একটা কি বলা যায় তাচ্ছিল্যের ভাব দেখাতে পারে, এরকম একটা হতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই যে অভিবাসনের বিষয়ে যেসব বিভিন্ন মাধ্যমে যেগুলো এসছে, তাতে বরং এই অভিবাসীদের প্রতি এবং যেই সব দেশ থেকে তারা যায় সেই সব দেশের প্রতি আসলে মানুষের সিম্প্যাথি তো বেড়ে যায়। আমার দেখে তো মনে হচ্ছে যে না, এটা মার্কিন যুক্তরাষ্ট্র অমানবিক দোষ একটা করছে, ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র দোষী এখানে, সেই তাকে আমরা কাঠগড়ায় দাঁড় করাতে পারছি এইসব ইয়ের কারণে, কি বলে যে মিডিয়াতে যেভাবে প্রচার হচ্ছে। তো এখন এটা আমাদের এগেনস্টে না মার্কিন যুক্তরাষ্ট্রের এগেনস্টে সেটা বড় কথা না, আসল কথা যে এই ঘটনাগুলো ঘটছে এটা তো ঠিক। সুতরাং সেটাকে যাতে এইভাবে না ঘটে সেজন্য আমাদের সবগুলো সরকারেরই, আমাদের বাংলাদেশের সরকার, ভারতের সরকার, পাকিস্তানের সরকার, নেপালের সরকার, সবারই উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঠিক জায়গায় এগুলো তুলে ধরা, যে এইটা ঠিক নয়। সবকিছু একটা নিয়মতান্ত্রিক ভাবে করা যায়, যদি তাদেরকে পাঠাতে হয় সেটাও সুন্দর করে মানবিকভাবে করা যায়, এবং আমাদের তাতে কোনো আপত্তি নেই। আমরা কাউকেই বেআইনি ভাবে বা অবৈধভাবে কোনো বিদেশে পাঠাতে চাই না, বা তারা যাক সেটাও আমরা চাই না। আমরাও বরং আমাদের মতন করে সেটা বাধা দিব। অবশ্যই তাই। অনেক ধন্যবাদ। নেটিজেন হিসেবে যুক্ত ছিলেন মুন্সি ফয়েজ আহমেদ, এবং সেই সঙ্গে ধন্যবাদ দিল্লি থেকে সিটিজেন হিসেবে যুক্ত ছিলেন ডক্টর অয়নজিৎ সেন। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই পর্ব আমরা এখানেই শেষ করতে চাই। দর্শক, সবার আগে দেশ। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নেটিজেন ভার্সেস সিটিজেন প্রেজেন্টেড বাই রেডি ডিটারজেন্ট পাউডার শোতে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।